হ্যালো এভরিবডি, আগের ক্লাসে আমরা ইভলিউশন সম্পর্কে আলোচনা শুরু করেছিলাম। আজকে আমরা আলোচনা করব কেমিক্যাল অরিজিন অফ লাইফ এই সম্পর্কে। এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে কেমিক্যাল অরিজিন অফ লাইফের সত্যতা প্রমাণের সবথেকে গুরুত্বপূর্ণ যে এক্সপেরিমেন্ট অর্থাৎ মিলারের এক্সপেরিমেন্ট, এখানে এক্সপেরিমেন্টের ছবিটা আঁকা আছে, তোমরা এটা একটু দেখবে। তার আগে আমি একটু আলোচনা করে নেব কেমিক্যাল অরিজিন অফ লাইফ সম্বন্ধে, অর্থাৎ জীবনের রাসায়নিক উৎপত্তি। রাশিয়ান বিজ্ঞানী ওপারিন in the year of 1923 এবং ব্রিটিশ বিজ্ঞানী জেবিএস হ্যালডেন 1928 খ্রিস্টাব্দে থিওরি অফ প্রোটোবায়োজেনেসিস বা প্রাণের রাসায়নিক উৎপত্তি তত্ত্ব বা কেমোজেনি উপস্থাপন করেন। এই বিজ্ঞানীদের মতানুসারে বলা হচ্ছে যে একেবারে আদি পৃথিবী অর্থাৎ সৃষ্টির শুরুর সময় যেরকম পৃথিবী ছিল, সেই সময় অর্থাৎ আদি পৃথিবীতে অবস্থিত বিভিন্ন মৌলগুলি পরস্পর বিক্রিয়ার মাধ্যমে সরল যৌগ উৎপত্তি করে। তারপর ওই সরল যৌগগুলো পরস্পর বিক্রিয়ার মাধ্যমে বৃহদাকার জটিল যৌগ সৃষ্টি করে। এইভাবে বিভিন্ন মৌলের মধ্যে যে বিক্রিয়া হয়, সেই বিক্রিয়ার মাধ্যমে উৎপন্ন সরল ও জটিল জৈব অণুগুলি থেকে প্রাণের উৎপত্তি হয়েছে বলে তাদের ধারণা। বিজ্ঞানী ওপারিন ও হ্যালডেন একে প্রাণের জৈব রাসায়নিক উৎপত্তি বলে অভিহিত করেন। এই প্রাণের জৈব রাসায়নিক তত্ত্ব এর কতগুলি পর্যায় রয়েছে, পর্যায়গুলি আমি একে একে আলোচনা করছি। প্রথম হচ্ছে সরল জৈব যৌগের গঠন। কিভাবে হয়? ওপারিন এবং হ্যালডেনের মতানুসারে বলা হচ্ছে যে বিভিন্ন বিক্রিয়ার মাধ্যমে আদি জৈব যৌগের সৃষ্টি হয়। কিভাবে? যেরকম ধরো মহাকাশের ইউভি রশ্মি, অন্যান্য কিছু মহাজাগতিক রশ্মি এবং বিদ্যুৎ স্ফুলিঙ্গ অর্থাৎ বজ্রপাত এবং তাপপ্রবাহ প্রভৃতি এই সমস্ত উপাদানগুলি বিক্রিয়া ঘটাতে সাহায্য করে এবং এর মাধ্যমে মহাকাশে বিভিন্ন বিক্রিয়ার সাহায্যে সৃষ্ট এই সরল জৈব অণুগুলি উষ্ণ জলকণার সঙ্গে মিশ্রিত হয়ে পৃথিবীর বুকে নেমে আসে। এইবারে এই সরল জৈব যৌগের গঠনের ধাপগুলো কি কি? প্রথম 1 নম্বর হচ্ছে হাইড্রোকার্বনের উৎপত্তি। কি হয় এখানে? কার্বন ও হাইড্রোজেনের বিক্রিয়ায় প্রথম উৎপন্ন জৈব যৌগ হলো এই হাইড্রোকার্বন। 2 নম্বর হচ্ছে হাইড্রোকার্বনের অক্সি। এই হাইড্রোকার্বনের অক্সি ও হাইড্রক্সি লব্ধ পদার্থ সৃষ্টি। লব্ধ পদার্থ সৃষ্টি। এখানে কি বলা হচ্ছে যে হাইড্রোকার্বনের সাথে উচ্চ তাপ প্রয়োগে জলীয় বাষ্পের বিক্রিয়ার মাধ্যমে কিটোন, অ্যালডিহাইড ইত্যাদি বিভিন্ন ধরনের লব্ধ পদার্থ উৎপন্ন হয়। নেক্সট পয়েন্ট হচ্ছে কার্বোহাইড্রেট সৃষ্টি। কার্বোহাইড্রেট সৃষ্টি অর্থাৎ এরপর কার্বোহাইড্রেটের উৎপত্তি হয়। যেরকম কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন প্রভৃতি মূলকগুলি পরস্পর ছোট ছোট বিভিন্ন শৃঙ্খলের মাধ্যমে যুক্ত হয়ে প্রথমে কিছু সরল শর্করা যেরকম গ্লুকোজ, ফ্রুক্টোজ ইত্যাদি উৎপন্ন করে এবং পরবর্তীকালে এই সরল শর্করাগুলি আবার জটিল শর্করা গঠন করে, যেরকম ডাইস্যাকারাইড, পলিস্যাকারাইড ইত্যাদি। নেক্সট পয়েন্ট হচ্ছে
নেক্সট পয়েন্ট হচ্ছে ফ্যাটি অ্যাসিড ও গ্লিসারল সৃষ্টি। ফ্যাটি অ্যাসিড ও গ্লিসারলের সৃষ্টি কিভাবে হচ্ছে? অ্যালডিহাইড ও কিটোন আগের এতে তৈরি হয়েছিল, তারপরে কার্বোহাইড্রেট হলো। তো অ্যালডিহাইড ও কিটোন ঘনীভবনের মাধ্যমে কি গঠন করে? পলিমার গঠন করে। এই পলিমারগুলি পরে আবার জারিত হয়ে গিয়ে ফ্যাটি অ্যাসিড উৎপন্ন করে। নেক্সট হচ্ছে অ্যামিনো অ্যাসিড সৃষ্টি। অ্যামিনো অ্যাসিড সৃষ্টি বিভিন্ন হাইড্রোকার্বন যৌগগুলি, যেরকম ধরো অ্যামোনিয়া, জলীয় বাষ্প বা জল বলতে পারো, এবং মুক্ত শক্তির উপস্থিতিতে বিক্রিয়ার মাধ্যমে বিভিন্ন অ্যামিনো অ্যাসিড উৎপন্ন করে, সংশ্লেষ করে। এই সময় ওই হট ডাইলিউট স্যুপের ব্যাপারটা আসবে। কেন কি এই সময় সমুদ্রের জল কি ছিল? খুব উত্তপ্ত ছিল। তো ওই সমুদ্রের উত্তপ্ত জলের সাথে বিভিন্ন সরল জৈব যৌগগুলো, যেরকম অ্যামিনো অ্যাসিড, কার্বোহাইড্রেট, ফ্যাট এবং বিভিন্ন লবণ একসাথে মিশে গিয়ে এক প্রকার লঘু তরল পদার্থ সৃষ্টি করে। একেই বিজ্ঞানী হ্যালডেন বলেছেন হট ডাইলিউট স্যুপ। খুব ইম্পর্টেন্ট এমনি শর্ট প্রশ্ন হিসেবেও যে হট ডাইলিউট স্যুপ কি। নেক্সট হচ্ছে এভাবে সরল জৈব যৌগের গঠন তো হয়ে গেল। নেক্সট হচ্ছে জটিল জৈব যৌগের গঠন। নেক্সট আমরা আলোচনা করব জটিল জৈব যৌগের গঠন। এই যে হট ডাইলিউট স্যুপ তৈরি হলো, এই হট ডাইলিউট স্যুপে অবস্থিত বিভিন্ন ধরনের সরল জৈব যৌগের অণুগুলো পরস্পরের মধ্যে বিভিন্ন ক্রিয়া প্রতিক্রিয়ার মাধ্যমে কি তৈরি করে? পলিস্যাকারাইড, প্রোটিন, পিউরিন, পিরিমিডিন, নিউক্লিওটাইড ইত্যাদি বিভিন্ন ধরনের জটিল জৈব অণু গঠন করে। পরবর্তী পর্যায়ে এগুলি পলিমেরাইজেশনের মাধ্যমে বিভিন্ন নিউক্লিক অ্যাসিড উৎপত্তি করে, নিউক্লিক অ্যাসিডের উৎপত্তি করে। এই যে নিউক্লিক অ্যাসিড উৎপাদিত হলো, এই উৎপন্ন নিউক্লিক অ্যাসিডগুলিকেই পরবর্তীকালে বলা হচ্ছে নগ্ন জিন। এই নগ্ন জিনও শর্ট প্রশ্নের জন্য খুব ইম্পর্টেন্ট। নগ্ন জিন কি? তো এই যে নগ্ন জিন তৈরি হলো, এরপরে নিউক্লিক অ্যাসিড এবং প্রোটিনের সংযুক্তি ঘটে নিউক্লিয় প্রোটিন গঠিত হয়। এই নিউক্লিওটাইড নগ্ন জিন সৃষ্টির ঘটনাকে, এই যে নিউক্লিওটাইড তৈরি হলো এবং নগ্ন জিন তৈরি হলো, এই নিউক্লিওটাইড ও নগ্ন জিন সৃষ্টির ঘটনাকে জীবনের সূত্র বলে অনুমান করা হয়ে থাকে। নেক্সট আমরা আলোচনা করব যে এই যে অর্থাৎ এই নগ্নজিনকেই বলা হচ্ছে যে জীবনের, নগ্নজিনের মধ্যে দিয়ে জীবনের সূত্রপাত ঘটেছে। এই সম্পর্কে অর্থাৎ এই যে আদি কোষের উৎপত্তি, এই আদি কোষের উৎপত্তি সম্পর্কে বিভিন্ন বিজ্ঞানীরা বিভিন্ন কোষের উৎপত্তি সম্পর্কে বিভিন্ন মডেলের ধারণা দিয়েছে। সেগুলো কি কি? এক নম্বর হচ্ছে প্রোটিনয়েড। প্রোটিনয়েড কি? প্রোটিনয়েড হলো প্রোটিন সদৃশ এক ধরনের গঠন, যা অনেকগুলো অ্যামাইনো অ্যাসিডের ক্রস লিঙ্কেজের মাধ্যমে সৃষ্টি হয়। গঠনটা খানিকটা এরকম একত্রিত হয়ে এই ধরনের একটা গঠন প্রোটিনয়েডের। হ্যাঁ, এক ধরনের প্রোটিন সদৃশ গঠন, তো যেগুলো অনেকগুলো অ্যামাইনো অ্যাসিডের ক্রস লিঙ্কেজের ফলে সৃষ্টি হয়। বিজ্ঞানী সিডনি ফক্স এবং তার যে সহযোগীরা ছিলেন তারা দেখেন যে 140 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় অ্যামিনো অ্যাসিডের পলিমারাইজেশন হয়
এবং এই বিক্রিয়ায় ফসফরিক অ্যাসিড অনুঘটকের কাজ করে এবং 18টি অ্যামিনো অ্যাসিড যুক্ত প্রোটিনয়েড গঠিত হয়। ফক্সের মতে প্রোটিনয়েড থেকেই জীবকোষের উৎপত্তি হয় এবং এই প্রোটিনয়েড থেকে জীবকোষের উৎপত্তি তিনি ব্যাখ্যা করেন 1957 খ্রিস্টাব্দে। নেক্সট যে মডেলটা আমরা পড়ব সেটা হচ্ছে মাইক্রোস্ফিয়ার। মাইক্রোস্ফিয়ার গঠন কতগুলি গোলাকার অণুর মতো। কি বলা হচ্ছে, এটি একটি ক্ষুদ্র গোলাকার কণা যার ব্যাস 1 মাইক্রোমিটার থেকে 5 মাইক্রোমিটার পর্যন্ত হয়। প্রোটিনয়েড অণুগুলো জলের মধ্যে নির্দিষ্ট ঘনত্বে অবস্থান করলে পরস্পর একত্রিত হয়ে এই মাইক্রোস্ফিয়ার গঠন করে। নেক্সট যে মডেল আমরা পড়ব সেটি হচ্ছে কোয়াসার ভেট। কোয়াসার ভেট, কোয়াসার ভেটের গঠনটা খানিকটা একটু বড় মাইক্রোস্ফিয়ারের থেকে। এইরকম হচ্ছে কোয়াসার ভেটের গঠন। জলীয় দ্রবণে বৃহদাকার অণুগুলো একত্রে মিশে এক প্রকার গোলাকার অণু, একটু বড় এই মাইক্রোস্ফিয়ারের থেকে, প্রায় 1 থেকে 500 মাইক্রোমিটার হয় এর ব্যাস। একেই ওপারিন কোয়াসার ভেট বলে অভিহিত করেন। তার মতে এগুলির সাথে অর্থাৎ এই কোয়াসার ভেটের সাথে ওপারিন যেটি বলেন যে নিউক্লিক অ্যাসিড যুক্ত হয়ে, কোয়াসার ভেটের সঙ্গে নিউক্লিক অ্যাসিড যুক্ত হয়ে গিয়ে প্রোটোবায়ন বা প্রোটোসেল গঠিত হয়, যাদেরকে প্রোক্যারিওটিক কোষের পূর্বসূরি বলে গণ্য করা হয়ে থাকে। নেক্সট আমরা পড়ব প্রোটোবায়ন। প্রোটোবায়ন কোয়াসার ভেটের সাথে নিউক্লিক অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড ইত্যাদি যুক্ত হয়ে গিয়ে অবায়ুজীবী হেটেরোট্রফ সৃষ্টি হয়, একেই বলা হচ্ছে প্রোটোবায়ন। নেক্সট আমরা যেটা পড়ব সেটি হচ্ছে এই কেমিক্যাল অরিজিন অফ লাইফ, অর্থাৎ প্রাণের উৎপত্তি সংক্রান্ত যে রাসায়নিক তত্ত্ব, সেই প্রসঙ্গে এই মিলার উরের এক্সপেরিমেন্ট সম্বন্ধে আমরা আলোচনা করব। 1953 খ্রিস্টাব্দে স্ট্যানলি মিলার ও হ্যারল্ড ক্লেটন উরে পরীক্ষামূলকভাবে এই ওপারিন ও হ্যালডেনের থিওরির সত্যতা প্রমাণ করেন। তাদের এই পরীক্ষার তারা নাম দেন সিমুলেশন এক্সপেরিমেন্ট। এই পরীক্ষার জন্য তারা কিভাবে ব্যবস্থা করেছিলেন? প্রথমে এই পরীক্ষার জন্য এই দুই বিজ্ঞানী ফ্লাস্কের মতো একটি যন্ত্র তৈরি করেন, এবং পরীক্ষাটি সম্পন্ন করার জন্য তারা মিথেন, অ্যামোনিয়া, হাইড্রোজেন এবং জলীয় বাষ্প নেন। যন্ত্রটিতে তারা এই মিথেন, অ্যামোনিয়া এবং হাইড্রোজেনকে 2:1 অনুপাতে মেশান। তারা এই মিশ্রণে
এখানে যে তোমরা দেখছো যে একটা তড়িৎ স্ফুলিঙ্গ সৃষ্টি করা হয়েছে, ছবিতে দেখো যে এখানে 800 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় টাংস্টেন তড়িৎদ্বারের সাহায্যে প্রায় 75,000 ভোল্ট ইলেকট্রিক স্পার্ক ব্যবহার করে মানে তড়িৎ স্ফুলিঙ্গ সৃষ্টি করে কি করা হয় না 1 সপ্তাহ ধরে একে তড়িৎ মোক্ষণ করা হয়। তারা সমগ্র ব্যবস্থাপনার নাম দেন, এই পুরো ব্যবস্থাটার তারা নাম দেন স্পার্ক ডিসচার্জ অ্যাপারেটাস। যেহেতু এই স্পার্ক রিলিজ হচ্ছে অর্থাৎ তড়িৎ স্ফুলিঙ্গ সৃষ্টি হচ্ছে, তাই এরকম নাম দেন। এরপর তারা এই সমগ্র ব্যবস্থাটিকে বিজারণধর্মী করে তোলেন। কেন বলতো? কারণ আদি পৃথিবীতে পরিবেশ কিরকম ছিল? বিজারণধর্মী ছিল, কারণ তখন কোনো মুক্ত অক্সিজেন ছিল না। তাই ঠিক অর্থাৎ পৃথিবীর আদি পরিবেশ ঠিক যেমন ছিল তারা তেমনই এই পরীক্ষার মাধ্যমে সেরকমই একটি পরিবেশ তৈরি করেন। এরপর এইভাবে উৎপন্ন তপ্ত মিশ্রণটিকে তারা এই যে এখানে দেখো কন্ডেন্সার আঁকা হয়েছে, এই কন্ডেন্সারের মধ্যে দিয়ে প্রবাহিত করেন। এর ফলে হ্যালডেনের হট ডাইলিউট স্যুপের মতো একটি তরল তৈরি হয়। এরপরে পর্যবেক্ষণ। পর্যবেক্ষণ মানে তারা কি লক্ষ্য করলেন না নিয়ন্ত্রিত পরীক্ষা ব্যবস্থা থেকে প্রাপ্ত রাসায়নিক উপাদানগুলিকে তারা বিশ্লেষিত করে অনেকগুলি অ্যামিনো অ্যাসিড, যেরকম ধরো গ্লুটামিক অ্যাসিড, গ্লাইসিন, অ্যাসপার্টিক অ্যাসিড, এই ধরনের কতকগুলো অ্যামাইনো অ্যাসিড এবং পিউরিন, পিরিমিডিন। এই পিউরিন, পিরিমিডিন হচ্ছে মানে প্রারম্ভিক অণু আর কি, নিউক্লিওটাইডের প্রারম্ভিক অণু, যেটা কিনা প্রোটিন সংশ্লেষের জন্য এই অ্যামিনো অ্যাসিডগুলোর প্রয়োজন হয়, অর্থাৎ গ্লাইসিন, গ্লুটামিক অ্যাসিড, অ্যাসপার্টিক অ্যাসিড এদের প্রয়োজন হয় প্রোটিন সংশ্লেষের জন্য। তো সেই পিউরিন, পিরিমিডিন এবং জৈব অ্যাসিড ইত্যাদি উৎপন্ন হতে লক্ষ্য করেন। এছাড়াও এই পরীক্ষার মাধ্যমে আরেকটি জিনিস পরিলক্ষিত হয়, সেটি হলো যে অ্যালডিহাইড ও হাইড্রোজেন সায়ানাইড উৎপাদন করতেও তারা সক্ষম হন। এরপর পরবর্তীকালে দেখা যায় যে এই তড়িৎ স্ফুলিঙ্গের বদলে, এখানে যেরকম দেখছো তড়িৎ স্ফুলিঙ্গ ব্যবহার করা হয়েছে, এই তড়িৎ স্ফুলিঙ্গের বদলে তারা কি করেন না বিভিন্ন মানে ওই তাপ এবং অতিবেগুনি রশ্মি প্রয়োগে বিজ্ঞানীরা একই ধরনের পদার্থ উৎপাদন করতে সক্ষম হন। অর্থাৎ তড়িৎ স্ফুলিঙ্গ ব্যবহার করে যে ধরনের পদার্থ উৎপন্ন হচ্ছে ঠিক ওই রকমই তাপ প্রয়োগ করে এবং অতিবেগুনি রশ্মি প্রয়োগ করেও একই পদার্থ, একই মানে উপাদান উৎপন্ন করতে তারা সক্ষম হন। এর থেকে কি সিদ্ধান্তে উপনীত হয়? মিলারের পরীক্ষারত ফলাফল বিশ্লেষণ করলে দেখা যায় সরল জৈব যৌগ এবং সম্পৃক্ত হাইড্রাইডগুলি হট ডাইলিউট স্যুপে সামান্য মাত্রায় উপস্থিত ছিল। এই উপাদানগুলি পরস্পরের সঙ্গে পরস্পরের সঙ্গে বিক্রিয়ায় ঘনীভূত হয় এবং পলিমারাইজেশন ঘটায়। অর্থাৎ আমরা বলতে পারি যে একই রকমের যৌগের ক্ষুদ্র অণুগুলি একত্রিত হয়, এইভাবেই ওই ক্ষুদ্র অণুগুলি একত্রিত হয়ে জটিল জৈব যৌগ গঠন করে। এই হচ্ছে কেমিক্যাল অরিজিন অফ লাইফের সপক্ষে মিলার এবং উরের এক্সপেরিমেন্ট। আজকে আমরা কেমিক্যাল অরিজিন অফ লাইফ সম্বন্ধে আলোচনা করলাম। আর মিলার উরের এক্সপেরিমেন্টটা খুবই ইম্পর্টেন্ট এবং এখান থেকে শর্ট প্রশ্ন আসে। আমি একটা কোশ্চেন করছি, সেটা তোমরা ওই ইউটিউব কমেন্ট বক্সে আমাকে লিখে জানাবে উত্তরটা কি হবে। আর যারা না পারবে আমি উত্তরটা আবার বলে দেবো এবং ওই কমেন্টে লিখেও দেবো। কোশ্চেনটা হচ্ছে যে মিলার উরের এক্সপেরিমেন্টে এই মিথেন, অ্যামোনিয়া এবং হাইড্রোজেন কি অনুপাতে ওনারা মেশান, অর্থাৎ মিথেন, অ্যামোনিয়া এবং হাইড্রোজেন কি অনুপাতে মেশানো হয়, শুধু অনুপাতটা লিখলেই হবে। আশা করি তোমরা এটা বুঝতে পারবে। থিওরি মানে তোমাদের টেক্সট বইটা খুব ভালো করে পড়বে। আজকে এতটাই। থ্যাংক ইউ। স্টে অ্যাট হোম অ্যান্ড স্টে সেফ।